প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, গতকাল ছিল ওয়ার্ল্ড কিডনি ডে বা বিশ্ব কিডনি দিবস। তাই উপলক্ষে আমাদের আজকের আলোচনার বিষয় কিডনি রোগ ও তার প্রতিরোধ নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের একজন খ্যাতনামা কিডনি রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার এম এ সামাদ 1958 সালের জুন মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি কিডনি রোগ বিষয়ে এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাব এইড হাসপাতালের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন এবং কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, গতকাল সারা পৃথিবীর মতো বাংলাদেশেও বিশ্ব কিডনি দিবস উদযাপিত হলো। আপনি এই উপলক্ষে অনেক কর্মসূচি রেখেছিলেন, বিশেষ করে মানুষের মধ্যে কিডনি রোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য। সে বিষয়ে শুনবো। শুরুতে একটু বলবেন কি এই বছর এই দিনটির বিশেষ প্রতিপাদ্য কী ছিল? এবছরের প্রতিপাদ্য যদি ইংলিশে বলি তাহলে ছিল অবেসিটি অ্যান্ড কিডনি ডিজিজ, হেলদি লাইফস্টাইল ফর হেলদি কিডনিস। অর্থাৎ সুস্থ কিডনি এবং ওবেসিটি মানে অতি ওজন এবং স্থূলতা এবং কিডনি রোগ, সুস্থ কিডনির জন্য সুস্থ জীবনধারা, এটি হলো মূল। এই যে সুস্থ জীবনধারা, এটা তো সমস্ত কিছুর জন্যই। আমরা সামগ্রিকভাবে সুস্থ থাকতে চাইলেই আমাদের একটা সুস্থ জীবন যাপন পদ্ধতি দরকার, সুস্থ পদ্ধতির খাবার দাবার দরকার, এক্সারসাইজ বলি, সব দরকার, লাইফস্টাইলে পরিবর্তন দরকার। কিডনির জন্য এটার গুরুত্ব বেশি কতখানি? এটার গুরুত্ব অপরিসীম। এই জন্য যে আমরা যদি দেখি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে বাংলাদেশে প্রায় 2 কোটি লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত, বিভিন্ন পরিসংখ্যান আমরা জানি, এবং যাদের কিডনি বিকল হচ্ছে দেখা যায় প্রতি ঘন্টায় 2 জন করে অকাল মৃত্যু বরণ করে কিডনি বিকল হয়ে। তো এটার চিকিৎসা ব্যয় এত বেশি যে শতকরা 5 ভাগ লোকও কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসা চালিয়ে যেতে পারে না। কিন্তু আমরা যদি এই যে লাইফস্টাইল চেঞ্জ করি যেটা বললেন এবং একটু সচেতন হই, তাহলে 50 থেকে 60 ভাগ ক্ষেত্রে আমরা এই রোগ প্রতিরোধ করতে পারি। যেখানে 5 ভাগের চিকিৎসা করতে পারি না, সেখানে 50 থেকে 60 ভাগ ক্ষেত্রে এটা প্রতিরোধ করতে পারি। সেই জন্যই লাইফস্টাইল এত গুরুত্বপূর্ণ। লাইফস্টাইল মডিফিকেশন মানে কি? কিডনি ফ্রেন্ডলি লাইফস্টাইল কেমন হওয়া উচিত? ফ্রেন্ডলি লাইফস্টাইল বলতে অনেকগুলো স্বর্ণালী উপায়, যেমন এর আগে যখন বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে তখন 8টি স্বর্ণালী উপায় বলা হয়েছিল। সেগুলো যদি আমি হেডলাইন শুধু বলি এরকম যে কায়িক পরিশ্রম, 2 নম্বরে সুষম পরিমিত খাবার গ্রহণ, 3 নম্বরে হলো যে উচ্চ রক্তচাপ যাদের আছে সেটা কন্ট্রোলে রাখা এবং মাঝে মাঝে উচ্চ রক্তচাপ চেক করা, ডায়াবেটিস থাকলে তা কন্ট্রোল করা এবং আগে থেকে চেক করে তা প্রতিরোধ করা, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া, ধূমপান পরিত্যাগ করা, এক্সট্রা লবণ আমরা খাওয়ার যে অভ্যাস সেগুলো পরিত্যাগ করা, এবং আমরা রাস্তাঘাটে যেখানে যদি কোনো ব্যথা হয় বা সর্দি কাশি লাগলেই আমরা দোকান থেকে ঔষধ কিনে নিজে খাই এবং কিডনিকে নষ্ট করি, সেরকম এই ওষুধপত্র যত্রতত্র না খাওয়া এবং কিডনির কার্যকারিতা বছরে অন্তপক্ষে 2 বার, বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ অর্থাৎ যাদের ওজন বেশি, যাদের বংশে কিডনি রোগ আছে, যাদের বয়স 40-এর উপরে, যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের প্রস্রাবে কখনো প্রোটিন গিয়েছে, তো এরকম যারা আছে তাদের বছরে অন্তপক্ষে 2 বার করে রক্তের ক্রিয়েটিনিন এবং প্রস্রাবে অ্যালবুমিন যায় কিনা এই 2টো জিনিস পরীক্ষা করে দেখা দরকার। এটা ছিল স্বর্ণালী উপায়। তো এর মধ্যে লাইফস্টাইলে কিন্তু সবগুলো লাইফস্টাইলে আসে না, কয়েকটা লাইফস্টাইল খুবই গুরুত্বপূর্ণ। যেমন একটা হলো যেমন কায়িক পরিশ্রম, 2 নম্বরে হলো খাদ্য গ্রহণ। এই 2টা অপরিসীম এবং এর সাথে জড়িত আছে স্থূলতা প্রতিরোধেও এই 2টা লাইফস্টাইল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো তার এই যে কায়িক পরিশ্রম বা এক্সারসাইজ, এটা একজন মানুষের সুস্থ থাকার জন্য, যেহেতু কিডনি নিয়ে আলোচনা, কিডনিকে সুস্থ রাখবার জন্য এটা
কতক্ষণ এক্সারসাইজ করতে হবে বা কায়িক পরিশ্রম কতক্ষণ করা দরকার কোন বয়সে, এই বিষয়ে যদি একটু বলেন। আমি একটা লস অ্যাঞ্জেলসের একটা ওদের একটা রিসার্চের ডাটা দিয়েই বলি আর কি, যে ওখানে তারা 30 বছর সাধারণ মানুষের উপর রিসার্চ করে দেখেছে যে যারা প্রতিদিন 15 মিনিট করে যারা হাঁটে, জোরে হাঁটে, এদের গড় আয়ু বেড়ে যায় 3 বছর, এবং পরবর্তী প্রতি 15 মিনিটের জন্য গড় আয়ু বাড়ে 2 বছর করে। এভাবে 90 মিনিট পর্যন্ত কেউ যদি জোরে হাঁটে তাহলে তার গড় আয়ু বেড়ে যেতে পারে 13 বছর। তাহলে কায়িক পরিশ্রমের গুরুত্ব কত বেশি এবং কতক্ষণ হাঁটতে হবে, এখানে উত্তর পাওয়া যায়। তবে আমাদেরকে সুস্থ থাকার জন্য কমপক্ষে 30 মিনিট এবং সপ্তাহে 5 দিন অবশ্যই আমাদের হাঁটা উচিত। এবং সেটার গতিটা যাতে জোরে হয়, শরীর থেকে ঘাম যেন ছোটে, হার্ট রেট যেন 160 পর্যন্ত উঠে যায়। যদি হয় তাহলে সেটা এডিকুয়েট এক্সারসাইজ হিসেবে আমরা ধরে নিতে পারি। আর খাদ্যদ্রব্য নিয়ে বলছিলেন যে এটাও লাইফস্টাইলে মডিফিকেশন দরকার আছে, সেই হিসেবে কিডনি সুস্থ রাখার জন্য তার খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? এটার মানে গুরুত্বটা কয়েকটা দিক চিন্তা করে। একটা হলো যেমন স্থূলতার কথা যেটা এসেছে এবছর, কেননা যে এই স্থূলতা কিন্তু নির্ভর করে, যেটা বললাম কায়িক পরিশ্রম একদিকে, আরেক দিকে আমরা কতটা খাবার গ্রহণ করছি, এই দুইটার ব্যালান্সের উপরে। যদি দেখা যায় আমরা বেশি খাই, কম পরিশ্রম করি, আমরা স্থূল হব, বার্ন হচ্ছে না। আমরা যদি আবার স্বাভাবিক পরিমাণে খাচ্ছি এবং প্রতিদিন এক্সারসাইজ করছি, অর্থাৎ যা খাচ্ছি তা আমরা এক্সারসাইজ করে খরচ করে দিচ্ছি, তাহলে কিন্তু সমান সমান থাকবে, ওজন যা আছে স্বাভাবিক তাই থাকবে। আবার উল্টো আমাদের যদি অনেক ক্ষেত্রেই দেখি যে যারা অনাহারে বা অর্ধাহারে দিন কাটায়, তারা খেতে পারে না, তাদের কিন্তু যত পরিশ্রম করে, একজন রিক্সাওয়ালা ভাই যত পরিশ্রম করছে, হয়তো অনেক সময় পর্যাপ্ত ক্যালোরি গ্রহণ করতে পারে না, সেজন্য কিন্তু তাদের ওজন কমেও যায়। তো এই যে খাওয়া এবং একদিকে খাবার, অন্যদিকে হলো খরচ করা বা এক্সারসাইজ, এই দুইটার ব্যালান্সের উপরেই হলো স্থূলতা নির্ভর করে। এখন এই যে আমরা খাবার খাই, খাবারে কিন্তু শুধু ক্যালোরি খেলেই কিন্তু হয় না, সেগুলার খাবারের মধ্যে সব ধরনের উপাদান আছে কিনা, কারণ ব্যালেন্স ডায়েট যেটা, যে এক একটা উপাদানের গুরুত্ব এক এক রকম। তবে আমরা ভাত রুটি বা কিছু মাংস, যার সামর্থ্য আছে মাছ মাংস, এগুলো কিন্তু আমরা খাই, বা কিছু তৈলাক্ত বা স্নেহজাতীয় খাবারের ক্ষেত্রে আমাদের এটা স্মরণ রাখতে হবে যে যেগুলোতে কোলেস্টেরল থাকে, কোলেস্টেরল বলতে যেমন গরু, খাসির মাংস, এগুলোতে যদি চর্বিযুক্ত থাকে সেগুলো কিন্তু কোলেস্টেরল। ডিমের কুসুমে কিন্তু অনেক কোলেস্টেরল বেশি থাকে, বড়দের সেগুলো পরিহার করা উচিত। দুধের শর্করা এগুলো যদি কেউ বেশি পরিমাণে খায়, বিশেষ করে যারা বাচ্চারা ফাস্ট ফুড খায়, ফাস্ট ফুডে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি এবং কোলেস্টেরল থাকে, সেগুলো যেমন অ্যাভয়েড করা দরকার। পাশাপাশি একটা জিনিস থাকতেই হবে, সেটা হলো প্রচুর পরিমাণে শাকসবজি, ফ্রেশ তাজা শাকসবজি এবং ফলমূল, এই দুইটা কিন্তু অত্যন্ত জরুরি আমাদের দেহের জন্য। এবং ওয়ার্ল্ড হেলথের একটা স্টাডিতে এটা দেখা গেছে যে শুধু শাকসবজি এবং ফল না খাওয়ার জন্য সারা বিশ্বে প্রতি বছর মৃত্যু হয় 48 লক্ষ মানুষের। স্যার, এই যে পুষ্টিকর খাবার দরকার, শাকসবজি দরকার, ফ্রুটস বা ফলমূল দরকার, ব্যালেন্স ডায়েট দরকার, সবই আমরা এটা যাদের সামর্থ্য আছে তারা খান, সামর্থ্য না থাকলেও গ্রামে তারা শাক সবজি এগুলিতে অ্যাভেলেবেল পেতে পারেন, গুঁড়া মাছ পেতে পারেন, সবই খাবেন। কিন্তু খাবারের বিষয়ে আসলে আমরা একটা কথা শুনতে পাই যে এই খাবারের মধ্যে এমন সব ভেজাল বা প্রিজারভেটিভ বা বিভিন্ন জিনিস বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যুক্ত থাকে যে এটা আমাদের কিডনিকে ক্ষতি করে দেয় কিনা, এই ভয়টাও কাজ করে। এইটা কিভাবে আমরা সত্যিকারে অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ, এবং এই নিয়ে কিন্তু আমাদের সংগঠন ক্যাম্পস, যেটা জাতীয় প্রেস ক্লাবে রাউন্ড টেবিল করেছিল, এবং তারপরে একটা দেশে একটা আলোড়নও সৃষ্টি হয়, এবং আশা করি সরকারও এ ব্যাপারে সচেতন, এবং সেজন্য বিভিন্নভাবে ফরমালিন মাপার জন্য কিন্তু ওনারা যন্ত্রপাতিও দিয়েছেন, কতটুকু আছে সেগুলো। তো এই ক্ষেত্রে একটা কথা বলবো যে আমাদের যদি না খাই আমরা কিন্তু মারা যাচ্ছি, খেলেও দেখা যায় আমাদের অনেক ক্ষতি করছে, কিন্তু না খাওয়ার জন্য যে আমাদের ক্ষতি করছে, আমরা খাবার টেস্টও পেলাম না, আবার না খেয়ে কিন্তু মারাও যাচ্ছি, সেজন্য আমাদের খেতে হবে। কিন্তু সতর্কতাও না যায়, ফল খাওয়ার সময় ভিনেগার দিয়ে পানিতে ভিজিয়ে রেখে, জি, এটা যেমন ফল, শাকসবজি এগুলো যদি পানিতে যদি 2 ঘন্টা ডুবিয়ে রাখা হয় বেশি করে যদি পানি দিয়ে, তাহলে কিন্তু সমস্ত ফরমালিন চলে যায়, যেগুলো বিষাক্ত সেগুলো চলে যাবে। এবং যদি ফলগুলো শুধু রানিং ওয়াটার, যেমন টেপ ওয়াটারে যদি ধোয়া হয়, তাহলে কিন্তু এর গায়ে উপরে খোসাযুক্ত যেগুলো, সেগুলোর ফরমালিন কিন্তু উপরেই লাগা থাকে,
কাজেই এগুলো শুধু ওয়াশ করলেই চলে যাবে এবং যেগুলি সম্ভব খোসা ছাড়িয়ে খাওয়া। জি, যেমন আপেল চাইলে খোসা ছাড়িয়ে খাওয়া যায়। আপেল যদি ধুয়ে খায় তাহলে খোসা ছাড়াতেও হবে না, খোসা সহকারে খেতে পারে। তবে যেগুলো মাংসের মধ্যে মাছের ভিতরে ইনজেক্ট করে যদি মাছের মধ্যে যদি ফরমালিন দেয় সেটা ধুলে চলে যায়, কিন্তু মাংসের মধ্যে অনেক সময় শুনি যে ইনজেকশন দিয়ে সেটা দিয়ে দেয়। এইটা অত্যন্ত জঘন্য, খারাপ। এবং এটার নিয়ন্ত্রণের উপায় হলো একমাত্র যে সরকার সে যদি আইন যেগুলো আছে সেগুলো যদি প্রয়োগ করে, যে ফাঁসি পর্যন্ত কিন্তু রায় দিতে পারে এটা, এবং ফাঁসি দিয়ে যদি দেওয়া যায় একজন দুজনকে ধরে, আশা করি যে একদম থেমে যাবে এগুলো। আইনের প্রয়োগ লাগবে, আসলে আইন দিয়েও সবসময় সব হয় না, আমাদের সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, এবং যারা ব্যবসায়ী তাদেরকে সৎ হতে হবে। আমি নিজে ক্ষতির শিকার হব না এবং আমার দ্বারা অন্য কেউ যাতে ক্ষতির শিকার না হয় সেটিও দেখব, সেই মানসিকতা থাকা দরকার। স্যার, এই কিডনি দিবস উপলক্ষে আপনি একটা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ক্যাম্পস, আপনারা এই জনসচেতনতা বৃদ্ধির জন্য এতক্ষণ আমরা যে ধরনের আলোচনা করলাম এটাকে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য কি কি করলেন? এখানে শুধু আমি একটা কথা একটু বলতে চাই যে ক্যাম্পসের এবার কিন্তু মানে 12তম বা এক যুগ হলো বিশ্ব কিডনি দিবসের, কিন্তু ক্যাম্পসের জন্ম কিন্তু তারও 1 বছর আগে। ক্যাম্পস মানে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি, অর্থাৎ এই সচেতনতার কথাটা ক্যাম্পস বিশ্ব কিডনি দিবসের 1 বছর আগে অনুধাবন করেছে। এবং আমরা এই জন্য যে কাজগুলো করে থাকি 13 বছর ধরে, সেটা গ্রামগঞ্জে বিভিন্ন মেডিকেল ক্যাম্প করে মানুষকে জানাতে চেষ্টা করি। এবং সেই সাথে যেমন আমরা এবছর গ্রামে একটা এই তথ্যটা দিতেই হবে যে আমরা গ্রামে একদম এই সমস্ত যন্ত্রপাতি নিয়ে আমরা পরীক্ষা করে দেখি যে কারো কিডনি রোগ আছে কিনা। সেই সাথে এবছর যেহেতু স্থূলতা প্রতিপাদ্য বিষয়, আমরা গ্রামের মানুষকে মেপে দেখেছি 1304 জন মানুষের মধ্যে, তাতে দেখা গেছে যে ফিমেল যারা, তাদের গ্রামের ফিমেল তাদের 21 ভাগ আছে তারা মোটা, ওজন বেশি, এবং যারা পুরুষ এদের 18 ভাগের ওজন বেশি। তবে পাশাপাশি এটাও দেখেছি যে প্রায় 1/4 মানুষের ওজন কম, দুটোই আছে। এবং এটার মূল কারণ হলো যে তারা খাদ্য সম্পর্কে এবং ওজন সম্পর্কে তারা কিছুই জানে না। এবং এই যে ওজন যেটা, সেই ওজন কিন্তু আমাদের অনেকগুলো রোগের জন্ম দেয়। যদি আপনি বলছেন আমাদের কার্যের এই সাথে আমি যে জিনিসটা জানাতে চেষ্টা করছি সেটা বলতেছি, ওজনের জন্য যেমন কিডনি রোগ হয়, ছাঁকনি সরাসরি নষ্ট করে, আবার এই ওজন উচ্চ রক্তচাপ সৃষ্টি করে, ডায়াবেটিস সৃষ্টি করে, এবং হৃদরোগ যেটা সেটা করে। এই রোগগুলো আবার কিডনি রোগ বাড়িয়ে দেয়। ওজন শুধু তাই করে না, ওজনের জন্য কিন্তু যেমন আমাদের খাদ্যনালীর ক্যান্সার, লিভারের ক্যান্সার, গল ব্লাডারের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এগুলো করে থাকে। মানে যেটা আমাদের স্লিপ অ্যাপনিয়া আছে, নাক ডাকে যেগুলো, সেগুলো কিন্তু এই ওজনের জন্য এগুলো বেড়ে যায়। এরকম অসংখ্য জীবন সংহারী রোগের জন্ম দেয় এই অতি ওজন। সেই জন্য আমরা গ্রামে যেমন মেডিকেল ক্যাম্প করে তাদের জানাচ্ছি। আমরা রাউন্ড টেবিল করলাম 3 তারিখে 3রা মার্চ, সেখানে কিন্তু আমাদের সাংবাদিক রিপোর্টার্স ভাইয়েরা, আমাদের হল ভরা ছিল। তারা সমস্ত পত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়া তারা জানিয়েছে মানুষকে, আমরা জানাতে চেষ্টা করছি। আমরা রিপোর্টার্স ইউনিটিতে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যেয়ে তাদের ওজন মেপে তাদের জানিয়ে দিয়েছি যে আপনারা বসে আছেন বলে, কাজ করেন বলে আপনারা কতটা স্থূল, আপনারা লাইফস্টাইল মডিফিকেশন করেন। এবং বিশ্ব কিডনি দিবসে আমরা বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে কিন্তু এগুলো মানুষকে জানাতে চেষ্টা করছি। আমরা আশা করি সামনের দিকে আমাদের কার্যক্রম অব্যাহতভাবে চলতে থাকবে। স্যার, আমরা কিডনি রোগ সম্পর্কে অনেক কিছু জানলাম, এর প্রতিরোধ সম্পর্কে বিশেষ করে আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভি কর্তৃপক্ষকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কিডনি রোগ ও তার প্রতিকার বা প্রতিরোধ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা দেখাবো গ্লুটসের থার্ড মুভমেন্টটা। এটা যে জিনিসটা করবে, আপনি গ্লুটসের বাইরের সাইডটা ডেভেলপ করবে, মানে যেটা আপনার হিপসের যে বাইরের সাইডটা থাকে এই সাইডটা ডেভেলপ করবে। কারণ হিপস যদি আপনি গ্লুটস অথবা হিপসে যদি সামনের দিকে যদি বাড়ান আর যদি সাইড থেকে না বাড়ান, তাহলে সামনের যে মুভমেন্টটা অথবা পিছন সাইড দিয়ে যদি স্ট্রেটলি যদি কেউ দেখে, তাহলে শেপটা খুব একটা ভালো দেখা যাবে না। প্লাস আপনি যদি কোনো সুন্দর জামা কাপড়ও পরেন, তাহলে এই জায়গাটা দেখবেন একটা হলো অবস্থায় হয়ে যাবে, থেকে যাবে। এবং এই সমস্যাটা ম্যাক্সিমাম যারা বডি বিল্ডিংয়ের সাথে ইনভলভ অথবা ওয়েট ট্রেনিংয়ের সাথে ইনভলভ, তাদের এই সমস্যাটা সবসময় রয়ে যায়। কারণ তারা এক্সারসাইজ করতে গেলে গ্লুটসটা কেমনভাবে স্কুইজ করে যে গ্লুটসের মাসেলটা ডেভেলপ তো হয় না, আর কন্ট্রাক্ট হয়ে যায় এবং জায়গাটা ছোট হয়ে যায় এবং দেখতে তখন খুবই খারাপ দেখা যায়। কারণ যদি আপনি কী পরিমাণ স্ট্রেংথ আছে, আপনি কী পরিমাণ হেলদি, এটা কিন্তু আপনি গ্লুটসের শেপটাকে দেখে কিন্তু আমরা বুঝবো। যদি গ্লুটসের শেপ যদি না থাকে, ঠিক না থাকে, তাহলে বুঝবো যে আপনি ওই পরিমাণ স্ট্রেংথও নেই, আপনি ওই পরিমাণ হেলদিও না। এখন দেখবেন যে গ্লুটসের সাইড মাসেলটাকে আমরা কীভাবে ডেভেলপ করবো। ওকে, এখন যে জিনিসটা করবো, আমি মেশিনে সামনাসামনি বসবো। এর আগে যে দেখেছিলাম থায়ের সামনে এবং পিছে, এখন যেটা দেখবো থায়ের সাইডে। ইয়েস, মুভমেন্ট। ওকে, যখন সে উঠাচ্ছে এটা হচ্ছে স্ট্রেচিং সাইড গ্লুটসে, এবং যখন
দিস ইজ এ কন্ট্রাকশন অফ দ্য সাইড গ্লুটস। ওকে, গো আপ। এবং খেয়াল করবেন যতটুকু হিপসটা আপনি ওপেন করতে পারেন। ওপেন করার জন্য আপনার দরকার পড়লে আপনি ফিল করবেন যে লোয়ার ব্যাক থেকে আপনার হিপস মাসল থেকে ওপেন হয়ে যাচ্ছে। কখনো হ্যামস্ট্রিং থেকে ফিল করবেন না। যদি হ্যামস্ট্রিং থেকে যদি আপনি এই জিনিসটা করেন বা ফিল করেন, তাহলে আপনার গ্লুটস থেকে প্রেশার পড়বে না। আপনি ফিল করতে হবে লোয়ার ব্যাক থেকে। ইয়েস, ওকে। এবং সেম সিস্টেমে যে জিনিসটা আমরা বলছি, এইটারও কিন্তু আবার সেকেন্ডারি একটা থাকবে, এক্সারসাইজ থাকবে। কারণ এটা আপনি যেভাবে করলেন, এটা যদি অপোজিটলি যদি আপনি আবার না করেন, ওয়ার্কআউট না করেন, তাহলে হিপসের ডেভেলপমেন্টটা প্রপারলি হবে না। এর জন্য আমরা ফোর্থ এক্সারসাইজটা আমরা কালকের প্রোগ্রামে দেখাবো যে কীভাবে জিনিসটা অ্যালাইনমেন্ট নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, যারা কিডনি রোগে আক্রান্ত তাদের খাবার দাবার বেছে নেবার বেলায় বিশেষ বিবেচনার প্রয়োজন হয়। তাই চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেই কিডনি রোগে আক্রান্তরা কি খাবেন, কেন খাবেন। প্রতিটি কিডনি রোগীর জন্য সুষম খাদ্য তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের দেশে বেশিরভাগ কিডনি রোগী অপুষ্টিতে ভুগে থাকেন। আমরা কিছু ভ্রান্ত ধারণার মধ্যে থাকি। কিডনি রোগী মানেই তারা মাছ মাংস খাবে না, ডিম দুধ খাবে না। এটা কিন্তু মোটেই সঠিক নয়। কিডনি রোগীর খাদ্য তালিকা প্রস্তুত হবে তার কিডনির রোগের প্রকার এবং স্টেজের উপরে। যেমন ডায়ালাইসিস এবং নন ডায়ালাইসিসের কিডনি পেশেন্টের কিন্তু খাদ্য তালিকা সম্পূর্ণ ভিন্ন। এছাড়াও কিডনি রোগীর লক্ষ্য রাখতে হবে তার পাশাপাশি অন্য কী ডিজিজ আছে, যেমন ডায়াবেটিক, কার্ডিয়াক ডিজিজ বা হাইপারটেনশন ইত্যাদি থাকলে তার খাদ্য তালিকাটা ভিন্ন হবে। এক্ষেত্রে আমি মনে করি প্রতিটি কিডনি রোগীর অন্তত মাসে একবার করে তার কোলেস্টেরল এবং ইলেকট্রোলাইটস ইত্যাদি চেক করে বিবেচনা অনুযায়ী খাদ্য তালিকাটা নিরূপণ করতে হবে। নন ডায়ালাইসিস যে সকল কিডনি রোগী তাদেরকে সাধারণত আমরা বলে থাকি দৈনিক 40 থেকে 60 গ্রাম প্রোটিন, অর্থাৎ 40 গ্রাম প্রোটিনের মধ্যে কিন্তু আমাদের দৈনিক 2 টুকরো মাছ অথবা মাংস, যেই মাছ অথবা মাংসের আকার হবে একটি ভিজিটিং কার্ডের সাইজের সমান, এবং একটি ডিমের সাদা অংশ। এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এর চেয়ে কম প্রোটিন যেন পেশেন্ট না খেয়ে থাকে। কিডনি পেশেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে ওজন না বাড়ে সেই বিষয়ে লক্ষ্য রাখা, এবং পাশাপাশি যাতে অপুষ্টি না হয় সেটাও লক্ষ্য রাখা। পেশেন্ট যখন ডায়ালাইসিসে অবতীর্ণ হবেন তখন তার খাদ্যের রেস্ট্রিকশন অনেকটা কমে আসবে, এবং পাশাপাশি ডায়ালাইসিসের পেশেন্টকে খেতে হবে প্রচুর পরিমাণে প্রোটিন। এই জায়গায় আমাদের একটা বেশিরভাগ রোগীরই ভ্রান্ত ধারণা কাজ করে। ডায়ালাইসিসের সময়ও তারা প্রোটিন রেস্ট্রিকশন করেন। সাধারণত আমরা বলে থাকি ডায়ালাইসিস চলাকালীন সময় 80 গ্রাম প্রোটিন দৈনিক খাদ্য তালিকায় থাকতে হবে, যা আমরা পেয়ে থাকি ন্যূনতম পক্ষে 3 থেকে 5 পিস মাছ অথবা মাংস এবং দৈনিক 3টা ডিমের সাদা অংশ থেকে। অনেক সময় দেখা যায় কিডনি রোগীরা বিভিন্ন ভাইটামিনস বা মিনারেল ডেফিসিয়েন্সিতে ভোগেন, যেমন ভিটামিন বি, সি বা ক্যালসিয়াম। এক্ষেত্রে তার রক্তের ভিটামিন এবং মিনারেলের রিপোর্ট অনুযায়ী তার এ সকল খাবারের সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। ডায়ালাইসিস পেশেন্টের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে তার সোডিয়াম পটাশিয়ামের মাত্রা যাতে ঠিক থাকে। এটা আমরা নন ডায়ালাইসিস পেশেন্টের ক্ষেত্রেও লক্ষ্য রাখব। আমাদের রক্তে সোডিয়াম পটাশিয়ামের মাত্রা, সোডিয়াম বাড়লে পটাশিয়াম কমবে এবং পটাশিয়াম বাড়লে সোডিয়াম কমবে, সাধারণত এই রুল অফ থাম্বটা ফলো করে। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে কিডনি পেশেন্ট পটাশিয়ামযুক্ত খাবার খাবে কিন্তু পরিমিত মাত্রায়। কোন খাবারগুলোতে পটাশিয়াম আছে, যেমন ডাবের পানি, কলা, আলু, টমেটো, যে কোনো লেবু জাতীয় খাবার, কমলা, বাতাবি লেবু ইত্যাদিতে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে রক্তে পটাশিয়ামের মাত্রা অতিরিক্ত কমে না যায়। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। ঘরে রাখা ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। তা না হলে অসাবধানতাবশত শিশু বেশি পরিমাণ ঔষধ খেয়ে ফেললে তার কিডনি, লিভার সহ বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে
কিডনি রোগের সঙ্গে এই স্থূলতা খুবই সম্পর্কযুক্ত। যেমন এদের ডায়াবেটিস বেড়ে যায়, উচ্চ রক্তচাপ বেড়ে যায়, এবং ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের কারণে কিডনি রোগটাও বেড়ে যায়। এছাড়াও স্থূলতা যারা হয় তাদের আপনি জানবেন যে এদের জন্য কিডনিকে বেশি পরিশ্রম করতে হয়। কিডনি তো আমাদের ফিল্টার করে রক্ত পরিষ্কার করে, তো এই ফিল্ট্রেশনটা উপর প্রেশার পড়ে, প্রেশার ফলে ওদের সেলগুলো কিন্তু বাড়তি চাপ পড়ে। এই বাড়তি চাপের পরে আপনার কিডনি কিছু রোগ হতে পারে। যেমন কি হতে পারে, মানে যেমন শুধুমাত্র মোটা হওয়ার কারণে বা স্থূলতা বৃদ্ধির কারণে সেটিতে আসলে কিডনির উপরে কি ধরনের রোগগুলো হতে পারে? কিডনির উপরে ডাইরেক্টলি যেটা হয়, যারা অতিরিক্ত স্থূলতায় ভুগে তাদের এক ধরনের নেফ্রাইটিস হয়। আচ্ছা, এছাড়া এদের দেখা যায় যে এদের পাথর হওয়ার প্রবণতা বেশি, এবং অনেক ক্ষেত্রেই অনেক জায়গায় বলে যে এদের নাকি ক্যান্সার প্রবণতাও বেশি থাকে। আর এই যে স্থূলতা, কিডনি রোগ এবং উচ্চ রক্তচাপ, এই সব মিলিয়ে হার্টের রোগটাও বেড়ে যায়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।